Okay. Thank you everyone for your patience and attention. Today is my first class on feminism. We have already finished structuralism, post-structuralism, and Marxism. I will start feminism by discussing some of the basic concepts of the feminism. Feminism is a very important discipline in modern academia. Feminism shudhumatro not only in the context of the literature, but it is also applied in the context of the historical studies, political science, anthropology, cinema studies, that is film studies, and almost in every academic discipline except science. So it's a very powerful discipline, a very important school of thought. Let us begin with what is feminism. আমরা জেনারেলি ফেমিনিজম বলতে বুঝি হচ্ছে যে নারীরা পুরুষদের উপরে বিভিন্ন ধরনের তাদের আইডিয়া চাপিয়ে দেবে এবং প্রায় একটা পুরুষদের মতোই একটা অত্যাচারী সমাজ তৈরি করবে, তা নয়। ফেমিনিজম বেসিক্যালি টকস অ্যাবাউট ইকুয়ালিটি, সাম্য সমানতার কথা বলে ফেমিনিজম। হাজার হাজার বছর ধরে চলে আসা এক ধরনের ইনইকুয়ালিটি, এক ধরনের সাপ্রেশন অ্যান্ড অপারেশন, এইটার বিপক্ষে কথা বলে ফেমিনিজম। So let us begin with feminism. I have titled my presentation as Feminist Literary Criticism, Historiography, Text and Context. এর হিস্ট্রি, এভলিউশন, টেক্সট এবং এই কনটেক্সট নিয়ে আমরা আলোচনা করব। So let us begin with the definition of feminism. So what is feminism? Feminism is basically a range of diverse socio-political movement. Remember, it is basically a socio-political movement. আমি আগেই বলেছি এই ডিএসসি 3 এর যে কটা টপিক প্রায় সবকটাই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সোশিওলজিক্যাল এবং পলিটিক্যাল কনটেক্সটে আগে দেখতে পাই। বি ইট মার্কসিজম, বি ইট স্ট্রাকচারালিজম, বি ইট পোস্ট কলোনিয়ালিজম, বি ইট ফেমিনিজম। প্রত্যেকটাই আমরা দেখতে পেয়েছি সোশিও হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল আর পলিটিক্যাল কনটেক্সটে পরে, অনেক পরে লিটারেচারে এসছে। So it is basically a range of diverse socio-political movements and ideologies that aim to define, establish and achieve the political, economic, personal and social equality of both the sexes, that is male and female. এই দুটো সেক্সের কমপ্লিট ইকুয়ালিটি not only in the personal domain but also in the political, রাজনৈতিক, ইকোনমিক, অর্থনৈতিক, সোশ্যাল, সামাজিক এবং ব্যক্তিগত, এই প্রত্যেকটা জায়গাতে নারীর এবং পুরুষের সমানাধিকারের জন্য যে সমস্ত আন্দোলন, সোশিও পলিটিক্যাল মুভমেন্ট অ্যান্ড ইডিওলজি যেগুলো অর্গানাইজ করা হয়েছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে, আমরা তার কনটেক্সট আলোচনা করব, সেটা নিয়েই ফেমিনিজম। Feminism incorporates the position that societies always prioritize the male point of view, which is generally known as patriarchy, A-R-C-H-Y. What is patriarchy? Patriarchy is basically male point of view, a system that always privileges the male point of view, একটা social system যেটা male point of view কে prioritize করে, পুরুষদের দ্বারা ঘোষিত সমাজ। এবার তোমরা আমাকে বলবে স্যার পুরুষদের দ্বারা চালিত সমাজ বিষয়টা কি? বেসিক্যালি পেট্রিয়ার্কির কনসেপ্টটা আমি একটু পরে আলোচনা করবো, তাও তোমাদেরকে বলে দিই। যে কোনো জিনিস যেগুলো আমাদের সমাজে প্রত্যেক দিন ঘটছে, সেই জিনিসগুলোকে যদি আমরা নর্মাল বলে মেনে নিতে শুরু করি, এমনভাবে নর্মালাইজড ওয়েতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে, তখনই সেটা পেট্রিয়ার্কি হবে। ফর এক্সাম্পল, এই যে আমি পরিষ্কার তোমাদের সঙ্গে বসে ক্লাস করছি এবং দিনের পর দিন বাড়ির রান্না বান্না, ঘর পরিষ্কার করা ইত্যাদি না করে পার পেয়ে যাচ্ছি, এবং আমার মা বা আমার দিদি বা আমার পরবর্তীকালে যদি কোনো ফিমেল পার্টনার থাকে, সে এটা ধরে নিচ্ছে যে তার কাজই হচ্ছে এইগুলো করা, এই রান্না করা, বাড়ি দেখাশোনা করা, তাকে একটা নির্দিষ্ট ডোমেনে যে বন্দি করার প্রচেষ্টা, সেটা পুরোটাই আমি এমনভাবে পুরো সিস্টেমটাকে তৈরি করছি যেটাকে নর্মালাইজ বলে মনে হচ্ছে। তোমার নর্মাল বলে মনে হচ্ছে রাত্রি 10টার পরে তুমি বেরোতে পারছো না, তোমার বাড়িতে তোমার
দাদা ভাই বেরোতে পারছে, এটাকে নর্মাল ভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা যে সিস্টেম করে এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্র। তুমি এটাকে দেখতে পারবে না, তুমি এটাকে ফিল করতে পারবে না, কিন্তু তোমাকে এটাকে বুঝতে হবে। এটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। এটা তুমি কত কিলো, কতটা পরিমাণে তোমার বাড়িতে প্রেজেন্ট রয়েছে সে সম্পর্কে তোমাকে কেউ সচেতন করতে পারবে না, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর বিকামিং অ্যাওয়্যার অফ ইটসেলফ। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে বুঝতে পারছো এই পুরো জিনিসটার প্রেজেন্স, তবেই সেটাকে পেট্রিয়ার্কি বলা হবে। সো পেট্রিয়ার্কি অলওয়েজ prioritize the male point of view and that women are treated unfairly within these societies. This is the universal symbol of the feminism. এটা জেনারেলি ফিমেলের সিম্বল বলে আমরা সব জায়গায় জানি। দেয়ার স্ট্রাগলস এভরিথিং, এই যে এক ধরনের সার্কুলার সার্কেল অ্যান্ড তার তলায় প্লাস চিহ্ন, দিস ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল সাইন অফ দ্য ফিমেল। সো efforts to change that include fighting the gender stereotype. এবার ফেমিনিজম যেভাবে অপারেট করবে তার একটা অন্যতম কাজ হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপকে ফাইট করা। হোয়াট ইজ জেন্ডার স্টিরিওটাইপ আমরা এর পরে ডিসকাস করব। আলোচনার সুবিধার জন্য জেনে রাখো, জেন্ডার স্টিরিওটাইপ, হোয়াট ইজ স্টিরিওটাইপ? Stereotypification is basically assigning a particular gender role to a male or a female. তুই এই কাজটা করতে পারবি না কারণ তোর গায়ে শক্তি নেই এই কাজটা করার মতো, বিকজ ইউ আর ফিমেল। You will be unable to do this thing because you don't have enough intelligence to fly an aeroplane and hence you are female. এই তুই কি হাতে চুড়ি পরে আছিস নাকি যেটা করতে পারবি না, এটা করতে পারছিস না? এখানে যখন একজন মেল পেট্রিয়ার্কির ভিকটিম হচ্ছে, অর্থাৎ তাকে চুড়ি পরার সঙ্গে, চুড়ি পরে আছে বলে তাকে মানে অ্যাজ ইফ তাকে ধরে নেওয়া হচ্ছে যে সে মানে এই কাজটা করতে পারছে না বলে সে একজন নারী, এবং নারীর সিম্বল কি? চুড়ি পরে থাকা। এই যে কনস্ট্যান্টলি বিভিন্ন ধরনের জেন্ডার স্টিরিওটাইপ তৈরি করা, যে নারীর কাজ হচ্ছে ভালো রান্না করা, পুরুষের কাজ হচ্ছে ভালো মোটরসাইকেল চালানো, এই যে বিভিন্ন ধরনের একটা পার্টিকুলার ওয়ার্ককে একটা জেন্ডারের ভিত্তিতে অ্যাসাইন করা হয়, সেটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ। So efforts to change that include fighting gender stereotype and seeking to establish educational and professional opportunities for women that are equal to those of the men. So feminism always fights for establishing equal opportunity in the domain of the education, academic domain, as well as in the professional domain. পেশাদার জগতে এবং পড়াশোনার জগতে সমান সুযোগ। So that is the basic definition of feminism. So what is feminism? Feminism is basically a range of diverse socio-political movements and ideologies that aim to define, establish and achieve the political, economic, personal and social equality of both the sexes. রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং অবশ্যই ব্যক্তিগত। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে এই যে উইমেন রাইটস নিয়ে মুভমেন্ট, এই যে উইমেন রাইটস নিয়ে সারা পৃথিবীতে যে বিভিন্ন ধরনের মুভমেন্ট রয়েছে, সেই মুভমেন্টগুলো বেসিক্যালি কি কি জিনিসকে ইনক্লুড করে? প্রায় সব কিছু নিয়েই আন্দোলন হয়েছে। ফ্রম দ্য রাইট টু ভোট, প্রথমবার উইমেনরা কত সালে ভোটাধিকার পায়? নিউজিল্যান্ডে 1908 সালে। তার আগে ভোটাধিকার উইমেনদের ছিল না কোনো জায়গাতে, ভাবতে পারছো? টু হোল্ড পাবলিক অফিস, উইমেনদের পাবলিক অফিস হোল্ড করার ক্ষমতা ছিল না। কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, বিডিও, এসডিও, এটা হোল্ড করার ক্ষমতা উইমেনদের ছিল না। অনেক সাল অব্দি ছিল না ভারতবর্ষে, 1952 সাল অব্দি ছিল না। টু ওয়ার্ক টু আর্ন ফর ফেয়ার ওয়েজেস, সমান পরিমাণে ওয়েজেস পেত না। ইকুয়াল পে অ্যান্ড এলিমিনেট দ্য জেন্ডার পে গ্যাপ, যেটা চিরকাল সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকতো। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অর প্রফেশনাল ওয়ার্কার, ইকুয়াল পে ছিল না। এমনকি সম্পত্তি সমানভাবে পাওয়ার অধিকার ছিল না। এডুকেশন রিসিভ করার অধিকার ছিল না। বলে টু রিসিভ এডুকেশন, টু এন্টার ইনটু কন্ট্রাক্টস, কন্ট্রাক্টস মানে ল কন্ট্রাক্ট, কোনো একটা কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টে চুক্তিতে আবদ্ধ হওয়া, তার অধিকারও ছিল না। টু হ্যাভ ইকুয়াল রাইটস উইদিন ম্যারেজ অ্যান্ড টু হ্যাভ মেটারনিটি লিভ, দীর্ঘদিন অব্দি ভারতবর্ষেও এই যে মেটারনিটি লিভ বা মা হওয়ার জন্য যে লিভ, সেটা পাওয়া যেত না। So feminists have also worked to ensure access to legal abortions
আমার দেহ আমার অধিকার যে আমি সেই সন্তানকে জন্ম দেব কি দেব না, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট রাইট অফ দ্য ফিমেল অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন and to protect women and girls from the rape, sexual harassment and domestic violence. Domestic violence বলতে মনে পড়লো ভারতবর্ষে এখনো কোনো আইন নেই যার মধ্যে দিয়ে ম্যারিটাল রেপকে রোকা যায়, অর্থাৎ উইদিন দ্য সিস্টেম অফ দ্য ম্যারেজ যদি তুমি বলো যে আমার ইচ্ছার বিপক্ষে একটা সেক্সুয়াল এনকাউন্টার আমার মেল লিগাল পার্টনার করেছে, তাহলে সেটাকে কোনোভাবেই লিগালি এস্টাবলিশ করা সম্ভব নয়। ম্যারিটাল রেপ এখনো আনরেকগনাইজড। সারা পৃথিবীর বিভিন্ন দেশেই ম্যারিটাল রেপ রেকগনাইজড, কিন্তু ভারতবর্ষের আইপিসি এবং সিআরপিসিতে ম্যারিটাল রেপ এখনো রেকগনাইজড নয়। ফলে বুঝতেই পারছো যে এখনো অনেক বিষয় নিয়ে লড়াই করা বাকি আছে। ভারতবর্ষের এখনো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ার অ্যাবাউট 65% হাউসে ডোমেস্টিক ভায়োলেন্স ভারতবর্ষে হয়। প্রত্যেক দিন ভারতবর্ষে গড়ে 3500 থেকে 4000 রেপ কেস, মলেস্টেশন কেস পাওয়া যায়। ভারতবর্ষে প্রত্যেক দিন গড়ে প্রায় 70,000 ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ঘটে। ফলে ফেমিনিজমের নিয়ে লড়াই সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঘটেছে, কিন্তু এখনো অনেক বাকি রয়েছে। So changes in the dress and the acceptable physical activity have often been part of the feminist movement. আমি কি ড্রেস পরবো সেটা আমার অধিকার, আমি কি অ্যাকসেপ্টেবল ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি ধরনের কাজ করব, আমার শরীর যে আমার অধিকার সেই সম্পর্কেও বিভিন্ন ধরনের রাইট সারা পৃথিবীতে বিভিন্ন সময় এই নিয়ে মুভমেন্ট ফেমিনিস্টরা করেছেন। সো ফেমিনিস্ট মুভমেন্টের যে রাইট কি কি নিয়ে লড়াই চলেছে তার টপিকগুলো আমি সময় তোমাদের সামনে দিলাম। রাইট টু ভোট, রাইট টু হোল্ড পাবলিক অফিস, for the equal pay, equal opportunity, to receive equal education, equal legal contracts, equal rights within marriage, legal abortion, social integration, এই প্রত্যেকটাই legal steps against sexual harassment, rape, molestation, এই প্রত্যেকটাই কিন্তু ফেমিনিস্ট রাইটের মধ্যে পড়ছে। আমরা আসছি আমার পরবর্তীকালের যে আর্গুমেন্টে, সেটা বেসিক্যালি আমরা এই যে ফেমিনিজমের যে মুভমেন্টগুলো আমাদের সারা পৃথিবীতে ফেমিনিজম রিলেটেড প্রচুর ধরনের মুভমেন্ট হয়েছে। মাথায় রেখো এই ধরনের একটা বিরাট বড় আন্দোলন, ফেমিনিজমের বড় আন্দোলন মানে একটা বিরাট সময় ধরে চলা আন্দোলন, কোনোদিন একদিনে নারীরা তাদের অধিকার পায়নি। একটা দীর্ঘ সময় ধরে লড়াই করে 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 একটু একটু করে অধিকার পেয়েছে। ফলে যদি লড়াই প্রথম শুরু করে থাকেন পিবি শেরির শাশুড়ি মেরি উইলস্টনক্রাফট প্রায় 1748 সালে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ দ্য উইমেনের থ্রু দিয়ে, তার আর্গুমেন্ট অনেক বেশি নরম ছিল, অনেক আস্তে করে কথা বলেছিলেন যে ফিমেলদেরও ইকুয়াল অপরচুনিটি দেওয়া উচিত, ফিমেলরা এডুকেশন না পেলে তাহলে তার ছেলেমেয়েরা শিখবে কেমন করে। ফলে বুঝতেই পারছো যে অত্যন্ত নরম এবং সফট আর্গুমেন্ট দিয়ে তিনি শুরু করেছিলেন, কারণ সন্তানের শিক্ষার জন্য তো একমাত্র একটা ওমেনের এডুকেশনের প্রয়োজনের দরকার তা তো নয়। কিন্তু সেই কনটেক্সটে দাঁড়িয়ে 19th সেঞ্চুরির কনটেক্সটে দাঁড়িয়ে একটা ওমেনের পক্ষে এর বেশি কিছু বলা সম্ভব ছিল না। ফলে আলোচনার সুবিধার জন্য হিস্টোরিয়ানরা এই যে দীর্ঘদিন ধরে বিভিন্ন উইমেন রাইটসের জন্য ফাইট হয়েছে সেটাকে জেনারেলি 4টে ভাগে বা 4টে ওয়েভে তারা ভাগ করে নিয়েছেন। ফার্স্ট ওয়েভ ফেমিনিজম, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ ফেমিনিজম। সো মডার্ন ওয়েস্টার্ন ফেমিনিস্ট হিস্ট্রি ইজ, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, মাথায় রেখো। The modern Western feminist theory is conventionally split into 3 time periods. ফেমিনিজম কাকে বলে সেটাও যেরকম পরীক্ষায় আসতে পারে, সেরকমভাবে ফেমিনিজমের ওয়েভগুলো আসতে পারে। 10 নম্বরের প্রশ্ন এলে ফেমিনিজমের ডেফিনেশন এবং স্কোপের মধ্যেই এই ওয়েভগুলোর কথা বলতে হবে। বেসিক্যালি ম্যাগি হ্যাম এবং রেবেকা ওয়াকার 3টে ওয়েভে ভাগ করেছে, পরবর্তীকালে এটা 4টে ওয়েভ হয়ে গেছে। ফার্স্ট ওয়েভ ফেমিনিজম অফ দ্য 19th and early 20th century অবধি বলা যায়, ফোকাসড অন দ্য ওভারটার্নিং দ্য লিগাল ইকুয়ালিটি, যে আইনি ইনইকুয়ালিটি ছিল সেটাকে ওভারটার্ন করা, particularly addressing the issues of the women's suffrage. What's the meaning of the suffrage? SUFFRAGE. Anyone? Suffrage? আজকে যেটা দিয়ে গেলে সেটা কি? আজকে যেটা দিলে সেটা কি? আজকে বীরভূমে কি হচ্ছে?
স্যার ভোটাধিকার রাইট টু ভোট কি গণতান্ত্রিক অধিকারের লিগাল রাইট টু ভোট ইজ সাফরেজ। ভোটাধিকার, উইমেনদের ভোটাধিকার, এই নিয়ে 19th এবং আর্লি 20th সেঞ্চুরিতে লড়াই চলেছে। সেকেন্ড ওয়েভ ফেমিনিজম প্রথম শুরু হয় 1948 এ, স্পেসিফিক্যালি পরে পড়াবো সিমন দি বোভেয়ারের হাত দিয়ে। দ্য সেকেন্ড সেক্স বলে একটা বিখ্যাত বই লেখেন। ওয়ান ডাজন্ট বর্ন অ্যাজ আ ওম্যান বাট রাদার বিকামস ওম্যান। একজন নারী হিসেবে জন্মায় না, নারী হয়ে ওঠে লড়াই করে, সমস্যাকে এনকাউন্টার করে। সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের জন্ম সেই সময় থেকে, অনেকে 1960s বলে, অনেকে 1950s বলেন। ইট ব্রডেন দ্য ডিবেট টু ইনক্লুড এ ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস। অনেক ধরনের নতুন ইস্যু ঢুকতে থাকে, সেক্সুয়ালিটি, ফ্যামিলি, পরিবারের মধ্যে আমার সমান অধিকার, নারীরা যে সেক্সুয়ালিটিতেও এনজয় করতে পারে সেটা পরিষ্কারভাবে বলার অধিকার, দ্য ওয়ার্ক প্লেস, রিপ্রোডাক্টিভ রাইট, if I give birth to a man or a woman, I can even have the right to abort it, and various de facto inequalities and official legal inequalities তাই নিয়ে অ্যাড্রেস করতে আরম্ভ করে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম 1960s to 1980s। এরপরে থার্ড ওয়েভ ফেমিনিজম অনেক অনেক বেশি কমপ্লেক্স। 1990s থেকে 2000 অব্দি চলছে এই ফেমিনিজম। Third wave feminism saw the emergence of the new feminist currents and theories like intersectionality, sex positivity, vegetarian ecofeminism, trans feminism এবং post modern feminism। আমি তোমাদের একটু কনসেপশন গুলো অল্প করে বুঝিয়ে দিই, না বুঝলে তোমরা বুঝতে পারবে না যে থার্ড ওয়েভ ফেমিনিজম কোন কোন জায়গায় যায়। প্রথমেই হচ্ছে intersectional feminism। Very important, it's a bit difficult one, কিন্তু এই বিষয়টাকে একটা সহজে ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে যদি বোঝানো যায় তাহলে ব্যাপারটা সহজে বুঝতে পারবে। যে ভেন ডায়াগ্রামের ছবি আছে, intersectional feminism is basically an analytic framework for understanding how aspects of a person's social and political identities combine to create different modes of discrimination and privilege. Combine to create অর্থাৎ আমার আইডেন্টিটি, আমার সোশ্যাল আইডেন্টিটি এবং পলিটিক্যাল আইডেন্টিটি, তোমার ধরা যাক আমি একজন এখানে ধরে নিচ্ছি ফর এক্সাম্পল অনুকৃতি বা পৌলমী বা অর্পিতা, এদের আইডেন্টিটি বলতে কি আইডেন্টিটি? প্রথম তোমার আইডেন্টিটি আসবে ধরা যাক ফর এক্সাম্পল whether you are male or female, you are female. সেকেন্ড, তোমরা মফস্বল নিবাসী, তোমরা বীরভূম নিবাসী। থার্ড, তোমরা কোন কাস্টে বিলং করো, whether জেনারেল, এসসি or এসটি। কাস্ট পলিটিক্স এক্ষেত্রে তোমার আইডেন্টিটির ইন্টিগ্রাল পার্ট। whether you are a Bengali or a Punjabi or a Marathi, you are a Bengali। অর্থাৎ কোনো একটা সোশ্যাল কনটেক্সটে, ধরা যাক তুমি কোনো একটা ব্যাঙ্গালোরের অফিসে কাজ করছো, সেখানে তোমার যে এতগুলো আইডেন্টিটি, তোমার ইউ আর আ বেঙ্গলি, ইউ আর আ ফিমেল, ইউ আর a resident of the Birbhum, and hence you are a resident of a rural area। এই তোমার যে আইডেন্টিটিগুলো, এই আইডেন্টিটিগুলো কোনোভাবে সেই পার্টিকুলার অফিসে তোমার প্রফেশনাল ডোমেনে কোনো একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট করছে। আরো পরিষ্কার করে বললে, যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে এক্সাম্পলটা কোথায় গেল? আচ্ছা, এক্সাম্পলটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ধরা যাক একটা অফিস স্পেস, ঠিক আছে? লেখা হচ্ছে কেন? দাঁড়াও 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ধরা যাক এটা অফিস স্পেস, ঠিক আছে? এবার অফিস স্পেস পরে আনছি। আগে অফিস স্পেসের মধ্যে
আছে বিভিন্ন ধরনের কর্মচারী। ওয়ান ইজ হোয়াইট মেল, যাদের গায়ের রং সাদা। দেন দেয়ার ইজ ব্ল্যাক ফিমেল, দেন দেয়ার ইজ হোয়াইট ফিমেল, and then there is black male। এবার এই অফিসের মধ্যে কেবলমাত্র ব্ল্যাক ফিমেলই এক্সপ্লয়েটেড হচ্ছে, ব্ল্যাকমেল হচ্ছে কোনো না কোনোভাবে, এবং কোনো না কোনোভাবে অফিসের বসের দ্বারা ডিসক্রিমিনেটেড এবং অত্যাচারিত হচ্ছে। তাহলে কিসের জন্য হচ্ছে? সে কি শুধুমাত্র তার যে গায়ের স্কিন কালার ব্ল্যাক তার জন্য হচ্ছে? না, কারণ এখানে ব্ল্যাক মেল রয়েছে। তাহলে কি সে শুধুমাত্র ফিমেল বলে এক্সপ্লয়েটেড হচ্ছে? না, এখানে হোয়াইট ফিমেল রয়েছে। এই যে ব্ল্যাক, তার যে আইডেন্টিটি রেশিয়াল এবং তার জেন্ডার ফিমেল, সে তার স্কিন কালার এবং তার জেন্ডার পজিশন, এই দুটো আইডেন্টিটির জন্য এক্সপ্লয়েটেড হচ্ছে। অর্থাৎ যদি ভেন ডায়াগ্রাম এঁকে দেখাই, এটা হচ্ছে হোয়াইট মেল, ধরা যাক এটা হচ্ছে ব্ল্যাক ফিমেল, এটা হচ্ছে হোয়াইট ফিমেল, এবং এটা হচ্ছে ধরা যাক ব্ল্যাক মেল। এবার এই পার্টিকুলার জায়গাতে দুজনের স্কিন কালারই ব্ল্যাক এবং এখানে পার্টিকুলারলি সে ফিমেল, এই জায়গাতে দাঁড়িয়ে তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে। Am I clear? And hence it is known as intersectional feminism। ফলে ফেমিনিজমের যত ফেমিনিজম NISM যত বেশি দিন যাচ্ছে অনেক বেশি মডার্ন রূপ নিচ্ছে, অনেক কমপ্লেক্স প্রবলেমকে অ্যাড্রেস করতে পারছে, যেটা একটা সময় হতো না। আমরা পরবর্তীকালে দেখবো যে কিভাবে হোয়াইট ফেমিনিজম থেকে পরবর্তীকালে ব্ল্যাক ফেমিনিজম বেরিয়ে যায়। অর্থাৎ মানে ফেমিনিজমের মধ্যে অনেকগুলো ভাগ চলে আসছে। কি কি ভাগ চলে আসছে? অর্থাৎ ফেমিনিজম এটা বুঝতে পারছে যে কেবলমাত্র হোয়াইট স্কিন কালার একজন ফিমেলের পক্ষে ব্ল্যাক ফিমেলদের যন্ত্রণা, তাদের কষ্ট, সেটা বোঝা সম্ভব নয়। বিকজ দে আর ডাবলি কলোনাইজড। ফার্স্ট দে আর কলোনাইজড বাই এ ইউরোপিয়ান নেশন। কোনো না কোনো সময়ে কোনো একটা ব্ল্যাক নেশন, বিট কেনিয়া, জ্যামাইকা, আফ্রিকার জাম্বিয়া, তারা কোনো না কোনো সময় একটা ইউরোপিয়ান নেশন দ্বারা কলোনাইজড। তারপরে তারা আবার সেই কলোনাইজ ইউরোপিয়ান নেশনের আন্ডারে যে সমস্ত মেল, তাদের দ্বারা কলোনাইজড। ফলে দে আর ডাবলি কলোনাইজড। ফলে এই যে দুটো জায়গা একসঙ্গে মিলে গেছে তাকে বলা হয় ইন্টারসেকশনাল ফেমিনিজম। মনে থাকবে? বলো। এই তো মুশকিল, এরকম আরো জটিল জটিল কনসেপ্ট কয়টা আলোচনা করবো এরপরে। আচ্ছা, আর একবার ভালো করে বলছি। তুমি হচ্ছে ফর এক্সাম্পল জাভেদ, বা আমি ফর এক্সাম্পল গুরুদাস। তোমাদের কিছু নিজস্ব আইডেন্টিটি রয়েছে। ইউ আর বিলঙ্গিং ফ্রম অ্যান ইসলামিক কমিউনিটি, আই ডু বিলং ফ্রম আ হিন্দু কমিউনিটি, I am Bengali, you are also Bengali, and I am a male, you are also a male। এবার তোমার আইডেন্টিটি পার্টের মধ্যে you that you are belonging from Islamic community, that you are a male, that you are a resident of the Birbhum, that you are a Bengali, প্রত্যেকটাই তোমার নিজস্ব আইডেন্টিটির পার্ট। সেই আইডেন্টিটির জন্য তুমি ভীষণভাবে গর্ববোধ করো, কারণ ভারতবর্ষের সংবিধান তোমাকে সেই গর্ববোধ করার অধিকার দিয়েছে। যদি কোনোভাবে তুমি তোমার জীবনের কেরিয়ারের কোনো একটা জায়গাতে, তোমার প্রফেশনাল জায়গাতে, তোমার আইদার ফর বিং ইউ আর বিলঙ্গিং টু ইসলামিক কমিউনিটি অর দ্যাট ইউ আর আ বেঙ্গলি, তার জন্য যদি তুমি অত্যাচারিত হচ্ছ, সেই অফিসে আমিও চাকরি করি, আমিও বেঙ্গলি, কিন্তু আমি অত্যাচারিত হচ্ছি না বিকজ আমি হিন্দু, এবং সেই অফিসের মালিক হচ্ছে একজন পাঞ্জাবি। ফলে বাঙালির জন্য নয়, বিকজ অফ বিলঙ্গিং টু আ পার্টিকুলার কমিউনিটি অ্যান্ড দ্যাট ইজ ইসলামিক কমিউনিটি, তুমি অত্যাচারিত হচ্ছ। That will become part of your intersectional identity। দুটো সেকশন একসঙ্গে মার্জ করছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে ওই যে আপনি যখন বললেন ব্ল্যাক আর ব্ল্যাক ফিমেল আর ব্ল্যাক মেল, তাহলে এক্ষেত্রে ফিমেলটা ডিসক্রিমিনেট হচ্ছে শুধুমাত্র ফেমিনিজমের জন্য শুধুমাত্র? না, ফিমেল মানে ইচ্ছে করলে তো অন্যদিকে হোয়াইট ফিমেলরাও এক্সপার্ট হতে পারতো। যদি আমরা ওটাই বলতে চাইছি, তাহলে হোয়াইটটা কেন হলো না? কি বলছো? কি বলছো? কি বলছো? তাহলে হোয়াইটটা কেন হলো না? যদি হোয়াইট হলো না, কারণ তার স্কিন কালারের জন্য সে একটা সেক্ষেত্রে তাহলে ব্ল্যাক মেল হতে পারতো কোনোটা হয়ে ডিসক্রিমিনেট হলো না তো, ব্ল্যাক মেল হলো না তো, কারণ এই দুটো জিনিস একসঙ্গে মিললো বলেই তো হলো। ওই জন্য তো বলছি ইন্টারসেকশনালিটি। ব্ল্যাক মেলও হতে পারতো আর অন্যদিকে হোয়াইট ফিমেল হতে পারতো, কিন্তু হলো না।
এটা কেবলমাত্র হলো স্কিন কালার আর জেন্ডার এই দুটো একসঙ্গে মিলল বলে। ক্লিয়ার? তাহলে এখানে স্কিন কালার আর জেন্ডার দুটো ইন্টারসেক্ট করছে, এই জন্যই ইন্টারসেকশনাল ফেমিনিজম। আচ্ছা এখন বুঝলাম। বুঝলে? অ্যাবসলিউটলি। এইবার আমি আসছি আরো একটা কমপ্লেক্স কনসেপ্টে, ইট ইজ নোন অ্যাজ সেক্স পজিটিভিটি। আমি প্রথম অন্তত একটা বা দুটো ক্লাসে শুধুমাত্র কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করবো, কারণ কনসেপ্ট নিয়ে প্রশ্ন আসে, তারপরে আমি থিঙ্কারে মুভ করবো। আমার ফেমিনিজম পড়াতে আমার হিসেব অনুযায়ী 6টা ক্লাসের বেশি লাগার কথা নয়। তাহলে আজকে যদি হয় 29 তারিখ, ফেমিনিজম শেষ হয়ে যাওয়ার কথা 1 2 3 4 5 3 তারিখে, আর পোস্ট কল শেষ হয়ে যাবে কিন্তু 8 থেকে 9 তারিখের মধ্যে। ঠিক আছে, চলে আসছি সেক্স পজিটিভ মুভমেন্টে। It's a social and philosophical movement that seeks to change cultural attitudes and norms around sexuality, promoting the recognition of sexuality as a natural and healthy part of the human experience and emphasizing the importance of personal sovereignty. অর্থাৎ একটা সময় যেটা আমাদের সোসাইটিতে একটু হাস ব্যাপার ছিল যে আস্তে কথা বলো, সেক্সুয়ালিটি নিয়ে কথা বলো না, এটা নিয়ে কথা বললে মুশকিল হতে পারে, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে বডি পজিটিভিটি, নুডিটি অ্যাজ মাই চয়েস, আমি কি পোশাক পরবো সেটা আমার অধিকার, আমার জেন্ডার এক্সপ্রেশনের পার্ট, সেই নিয়ে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনকে বলা হয় সেক্স পজিটিভ মুভমেন্ট। পরিষ্কার, সেক্স পজিটিভ মুভমেন্ট ইজ এ সোশ্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল মুভমেন্ট that seeks to change the cultural attitudes। তোমার যে সাংস্কৃতিগত চিন্তা ভাবনা দেহকে নিয়ে, সেক্সুয়ালিটিকে নিয়ে, যৌনতাকে নিয়ে, সেগুলোকে পাল্টাতে চায় সেক্স পজিটিভিটি। সমস্ত ব্যাপারে তোমার রিলেশনশিপ স্টাইলের চয়েসের উপরে, তোমার রিপ্রোডাক্টিভ চয়েস, তোমার বডি পজিটিভিটি, নুডিটি, সেই ব্যাপারে তোমার চয়েসটাই শেষ কথা, তার কথা সেক্স পজিটিভিটি বলে। Sex positive movement also advocates for comprehensive sex education and safe sex as part of its concept. So inclusion of the contraception, inclusion of the various kind of sexual devices, এটা প্রত্যেকটাই সেক্স পজিটিভ মুভমেন্টের পার্ট। সেক্সুয়ালিটিকে একটা নেগেটিভ অ্যাসপেক্ট থেকে দেখা হতো, সেটাকে একটা পজিটিভ লাইটে দেখার প্রচেষ্টা, এটাও ফেমিনিজমের যে থার্ড ফেমিনিস্ট যে সমস্ত মুভমেন্ট তার পার্ট। পরিষ্কার বলো, পরিষ্কার কিনা? পরিষ্কার কিনা বলো? থার্ডে যাব ভেজিটেরিয়ান ইকোফেমিনিজম। এটা একটু ডিফিকাল্ট, বেসিক্যালি ইকোফেমিনিজম বললেই হতো, ইকোফেমিনিজমও আগে চালু হয়েছিল। তোমরা কি কেউ ইকো ক্রিটিসিজম জিনিসটা কি জানো? ইকোফেমিনিজমের আগে ইকো ক্রিটিসিজম একটু বলে দিই। ইকো ক্রিটিসিজম, এই নতুন ওয়ার্ডগুলো জানতে হবে, কারণ এখান থেকে মাস্টার ডিগ্রির এন্ট্রান্সে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ইকো ক্রিটিসিজম জানো না? ইকো ক্রিটিসিজম ইজ বেসিক্যালি দ্য স্টাডি অফ দ্য লিটারেচার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ফ্রম অ্যান ইন্টারডিসিপ্লিনারি পয়েন্ট অফ ভিউ। তাহলে তোমরা বলবে স্যার এটা তো রোমান্টিক পিরিয়ডে ওয়ার্ডসওয়ার্থ তো করেছিল না, অনেকটা সাইন্টিফিক পার্সপেক্টিভ থেকে এনভায়রনমেন্টের যে কমপ্লিট ডিস্ট্রাকশন হচ্ছে এবং সেই ডিস্ট্রাকশনের লিটারেচার কি কন্ট্রিবিউট করছে, লিটারারি স্কলাররা কি কন্ট্রিবিউট করছে, এবং আমাদের এই যে বদলে যাওয়া পরিবেশ, বদলে যাওয়া পৃথিবী, তার উপরে কিভাবে লিটারেচারের উপরে এর এফেক্ট করছে, একটা সাস্টেনেবল ডিজাইন আমরা কি করে ক্রিয়েট করতে পারি এনভায়রনমেন্টকে বাঁচাবার জন্য, ইন দিস এজ অফ দ্য অ্যানথ্রোপোসিন আমরা কিভাবে প্রচেষ্টা করতে পারি এইগুলোকে বাঁচানোর জন্য, তার কথা ইকো ক্রিটিসিজম বলে। আমরা একটা নতুন ওয়ার্ডকে ইন্ট্রোডিউস করলাম, অ্যানথ্রোপোসিন, ANTHROPOSCNE or CENE, sorry SC হবে না, CENE. Anyone have any idea about Anthropocene? What is Anthropocene? জানো না? বলে দিচ্ছি। Anthropocene is basically a geological epoch, অনেকে বলে একটা জিওলজিক্যাল এরা dating from the commencement of the significant human impact on the earth's geology and ecosystem। অর্থাৎ আমরা মানুষেরা এই আর্থের ওপরে যে এক ধরনের রেডিও নিউক্লিয়ার ওয়ার, একটা অ্যাটমিক চেঞ্জ এনেছি। কারণ কি? এই অ্যাটমিক এজের ফলে হাইড্রোজেন বোমা থেকে শুরু করে, প্লাস্টিক থেকে শুরু করে, এই পৃথিবীতে আমরা এমন অনেক জিনিসপত্র এনেছি যেটা আমাদের ডায়নোসর থেকে শুরু করে পৃথিবীর কোনো প্রাণী আনেনি।
এর ফলে আর্থের জিওলজিক্যাল সারফেসের মধ্যে যে ইররিপেয়ারেবল ড্যামেজ হয়েছে, এর ফলে আমরা কিছুতেই এই আর্থকে আর চেষ্টা করলেও ডাইনোসরের টাইমে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তাকেই বলা হয় অ্যানথ্রোপোসিন। মনে থাকবে, ANTHROPOCENE, a very important word, মাস্টার ডিগ্রিতে এন্ট্রান্সের কোয়েশ্চেন আসে অ্যানথ্রোপোসিন নিয়ে। ফেরত আসছে, Anthropocene is a geological epoch or a geological era which basically relates to the significant impact of the human being on Earth's geology and ecosystem, including the climate change, including the complete destruction of the nature through the inclusion of the various scientific inventions like hydrogen bomb, like nuclear bomb, like plastic। এর ফলে একটা এমন একটা আনঅল্টারেবল অ্যান্ড ইররিপেয়ারেবল ড্যামেজ আমরা এই আর্থের সারফেসে করেছি যে চাইলেও সেটাকে আমরা প্রি জুরাসিক আর্থে বা প্রি হিউম্যান আর্থে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি এই পৃথিবীর যে দূষণ করেছো প্লাস্টিক এবং অন্যান্য নিউক্লিয়ার অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে, মানব জাতি যদি ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে, তাও 100 কোটি বছর বাদেও যে প্রজাতি পৃথিবীতে আসবে তারা কিন্তু মানব জাতির পদচিহ্ন এই পৃথিবীতে প্লাস্টিকের মাধ্যমে অথবা নিউক্লিয়ার ওয়েপনের বিভিন্ন এক্সক্রিটা বা পড়ে থাকা জিনিসের মাধ্যমে বুঝতে পারবে। যেটা ডাইনোসরের ক্ষেত্রে তার হাড় বা কঙ্কাল হয়তো পাওয়া গেছে, কিন্তু কোনো আনঅল্টারেবল ড্যামেজ সেটা করেনি। তুমি এর প্রকৃতির এমন একটা ড্যামেজ করেছো যে আর দের ইজ নো গোয়িং ব্যাক, দের ইজ নো গোয়িং ব্যাক, আর ফিরে যাওয়া যাবে না। এই জিনিসটাকে নিয়েই ইকো ক্রিটিসিজম আলোচনা করে। এই এনভায়রনমেন্টাল হিস্ট্রি, এনভায়রনমেন্টাল চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়টা নিয়ে ক্লাইমেট অ্যান্ড কালচারাল ইকোলজি। ইকো ফেমিনিজম কি করে? এই যে ইকো ক্রিটিসিজম বললাম, ইকো ফেমিনিজম আগে কি করে বোঝো, তারপরে ভেজিটেরিয়ান ইকো ফেমিনিজম আসবে। এর প্রত্যেকটা তো খুবই মানে কি বলবো, মানে সূক্ষ্ম সূক্ষ্ম তফাৎ আছে। ইকো ফেমিনিজম হচ্ছে ইকোলজিকে বা এনভায়রনমেন্টকে যখন আমি মা হিসেবে দেখছি, when I'm seeing the ecological environment as a mother figure or as a female figure, এবং এই ফিমেল ফিগারকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে কে না ম্যাসকিউলাইন ফিগার। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই নিউক্লিয়ার ওয়েপনের ইনভেনশন থেকে, আমি ধরে নিচ্ছি এই অ্যাটমিক ডিসচার্জ থেকে পুরোটাই আমি একটা নির্দিষ্ট জেনের অর্থাৎ পুরুষদেরকে আমি এক্ষেত্রে দায়ী করছি, এবং ধরে নিচ্ছি যে এই আর্থ, এই যে মাতৃ সভ্যতা, এই যে ইকোলজিক্যাল অ্যাটমসফিয়ার, এই যে মারূপী আমাদের পৃথিবী, তাকে ডিস্ট্রাকশন করছে একটা ম্যাসকিউলাইন আইডিয়া, তাকে বলা হচ্ছে ইকো ফেমিনিজম। ক্লিয়ার? ইকো ফেমিনিজম কি করছে, দ্য নেচারকে আমি মা হিসেবে ধরছি, নেচারকে অ্যাজ আ মাদার ফিগার অর অ্যাজ আ ফিমেল ফিগার হিসেবে ধরছি, এবং সেটাকে ডিস্ট্রয় করছে ম্যাসকুলাইন নোশনস অফ দ্য হিউম্যান বিইং। পরিষ্কার? তাহলে এটা ফেমিনিজমের পার্ট তো? ফেমিনিজমের একটা অ্যাবসলিউটলি এটা ফেমিনিজমের একটা অংশ। ইকো ফেমিনিজম ইজ আ পার্ট অফ দ্য ফেমিনিজম। ঠিক আছে, থার্ড ওয়েভ অফ দ্য ফেমিনিজমের পার্ট ইকো ফেমিনিজম। এবার ভেজিটেরিয়ান ইকো ফেমিনিজম আবার তারও একটা অংশ। এটা কি, তোমরা কি কেউ ভেগান শব্দটার সঙ্গে জানো? ভেগান, VGN, ভেগান ইজ আ লাইফস্টাইল। হ্যাঁ স্যার, ভেগান হ্যাঁ স্যার, মানে যারা কোনো রকমের পশুজাত কোনো কিছু খায় না, অ্যাবসলিউটলি, এমনকি দুধটাও খায় না, দুধ পানি ছানা এগুলোও খায় না। দুধ ছানা কোনো ধরনের পশুজাত খাবারকে গ্রহণ না করা হচ্ছে ভেগানিজমের পার্ট। It's the practice of abstaining from the use of the animal product, any kind of animal product. সম্পূর্ণরূপে এই দেখতে পাচ্ছ টমেটো দিয়ে, এর মানে এই নয় যে তারা টেস্টি খাবার তৈরি করে না, প্রচুর পরিমাণে টেস্টি খাবার ভেগানিজমও তৈরি হয়, কিন্তু এমনকি মিট, এগস, এনি ফর্ম অফ ডেয়ারি প্রোডাক্ট যেগুলোকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে ভেগানিজম বলে। অর্থাৎ আমি এক্ষেত্রে এই দুগ্ধজাত জিনিসপত্রগুলোকেও এক্সপ্লয়টেশনের পার্ট হিসেবে দেখছি, যে বিরাট বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং অফ দ্য অ্যানিমেল, তার বিপক্ষে আমি দাঁড়াচ্ছি, যে জোর করে এই ধরনের কাউদের কাছ থেকে মিল্ককে জোর করে নেওয়া হচ্ছে। ফলে ভেগানিজম একটা স্ট্যান্ড পয়েন্ট এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং অফ দ্য অ্যানিমেল, তাদের বিপক্ষে। ইটস অলসো নোন অ্যাজ দ্য এনভায়রনমেন্টাল ভেগানিজম। এবার যখন এই ভেগানিজমকে
এবং ইকো এবং ফেমিনিজম, ইকোফেমিনিজমকে, এই দুটোকে যখন একটা জায়গায় মেলাচ্ছি, অর্থাৎ আমি নেচারকে মা হিসেবে দেখছি একটা দিকে, আবার অন্যদিকে আমি দেখছি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লয়টেশন অফ দ্য অ্যানিমাল অ্যান্ড দ্য নেচার সেটাও করতে দেবো না। এই দুটো যখন একটা জায়গায় আসছে, এনি ফর্ম অফ এই ধরনের অপারেশন, এইগুলোকে এরাডিকেট করার চেষ্টা করছে ভেজিটেরিয়ান ইকোফেমিনিজম। পরিষ্কার, ভেজিটেরিয়ান ইকোফেমিনিজম ইজ অ্যান অ্যাক্টিভিস্ট অ্যান্ড একাডেমিক মুভমেন্ট, বেসিক্যালি অ্যাক্টিভিস্ট, এটা আন্দোলন করা থেকে শুরু হয়, পরে তো একাডেমিকে এসছে, which states that all types of oppression are linked and must be eradicated with a focus on including the domination of the humans over the non-human animal. যখনই তুমি মানুষ হিসেবে non-human animalদের উপরে অত্যাচার করছো, ধরে নেওয়া হচ্ছে যে তুমি একজন ম্যাসকুলাইন পুরুষ হিসেবে, কারণ ম্যাসকিউলিনিটির কনসেপ্ট মানে পেট্রিয়ার্কি মানে কি, পেট্রিয়ার্কি মানে অপারেশন, পেট্রিয়ার্কি মানে সাপ্রেশন, এভাবে দেখা হচ্ছে। সেই অত্যাচারটাকে তুমি নন হিউম্যান অ্যানিমালদের মানে অ্যানিমালদের বিপক্ষে সেটাকে জেনারেট করছে। ফলে এটা ফেমিনিজমের যে ট্র্যাডিশনাল কনসেপ্ট সেখান থেকে আলাদা হয়ে এই ভেজিটেরিয়ান ইকোফেমিনিজমের কনসেপ্টটা আসছে। Vegetarian ecofeminism extends beyond ecofeminism because it believes that the way in which humans exploit and kill non-human animals should be distinctly recognized, and that the oppression of the humans is linked to the oppression of the non-human animal. The non-human animal এর বিপক্ষে হিউম্যানদের অপারেশন, এটাকে একটা পেট্রিয়ার্কাল স্ট্যান্ড পয়েন্ট থেকে এটাকেও পুরুষতান্ত্রিক বলে দেখা হচ্ছে, অ্যান্ড হেন্স ভেজিটেরিয়ান ইকোফেমিনিজম। পরিষ্কার? বেশ, তাহলে ভেজিটেরিয়ান ইকোফেমিনিজম বলে দিলাম, সেক্স পজিটিভিটি বলে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে বললাম ইন্টারসেকশনাল ফেমিনিজম। এইবার আসছি ট্রান্স ফেমিনিজমে। ট্রান্স ফেমিনিজমের সঙ্গে সঙ্গে আমি LGBTQ এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে জানার জন্য। এই শব্দগুলো না জানলে জেন্ডার স্টাডিজ বা ফেমিনিজম কিছুতেই পড়া যাবে না। ট্রান্স ফেমিনিজম, বেশ, ট্রান্স মানে কি? ট্রান্স মানে পরিবর্তন, ট্রান্স মানে খানিকটা পরিবর্তন। ট্রান্স অ্যাবসলিউটলি ঠিকই বলেছো। ট্রান্স মানে হচ্ছে চেঞ্জ, ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফরমেশন। সো ট্রান্স ফেমিনিজম কথাটা প্রথমবার কয়েন করেন এমি কয়েমা, EMIKOYAMA, as a movement by and for the trans women. Who are the trans women? Who have changed their sexuality from male to female. A trans woman is a woman who has assigned male at the birth, যাকে biologically male বলে তার জন্ম হয়েছে, that she can now she or he can change his or her own sexuality, এটা যে তার রাইট, এইটার কথাই ট্রান্স ফেমিনিজম বলে। So it's a movement by and for the trans women who view their liberation to be intrinsically linked to the liberation of all women and beyond. তারা বিশ্বাস করে যদি মেন থেকে আমি ফিমেল হই সেটা আমার সেক্সুয়াল চয়েস, সেটাকে রিকগনাইজ করাটাও সমস্ত উইমেনদের স্বাধীনতাকে রিকগনাইজ করার পার্ট। এই যে ইন্টারসেক্সুয়াল সেক্স চেঞ্জ, আর্টিফিশিয়াল সেক্সুয়াল চেঞ্জ, এইটাকে রিকগনাইজ করে ট্রান্স ফেমিনিজম। এই ট্রান্স ফেমিনিজম কথাটা যে মুহূর্তে আমি ইউজ করলাম সেই মুহূর্তে আর একটা শব্দকে ইউজ না করলে এই পার্টিকুলার থার্ড ফেমিনিজমতে বোঝানো যাবে না, সেটা হচ্ছে LGBTQ, লেসবিয়ান, ট্রান্সভেস্টাইট, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার অ্যান্ড কুয়ার, দ্যাট ইজ নোন অ্যাজ LGBT। আগে LGBT ছিল, এখন LGBTQ হয়েছে। তো আমরা LGBTQ, এই যে বিভিন্ন ধরনের সেক্সুয়ালিটিতে বিলং করা মানুষজন, তারাও এই ফেমিনিজমের থ্রু দিয়ে বা জেন্ডার স্টাডিজের থ্রু দিয়ে এক ধরনের স্বাধীনতা খুঁজছে। সেটা কি আমরা LGBT বলতে পারি বা GLBT অনেকে বলে। এই যে 6 ব্যান্ড রেইনবো ফ্ল্যাগ, এটা LGBTQ মুভমেন্টের একটা প্রোটেস্টের সিম্বল। সো LGBT কি কিসের কথা স্ট্যান্ড করে? L for lesbian. Lesbian means it's a homosexual woman or a woman who
is feeling attracted towards the female member is known as the lesbian. It is absolute, the word lesbian is used for women in relation to their sexual identity or sexual behavior towards women. Then there is gay. Gay is the attraction of a male towards a male. They are known as the homosexuals also. Then there is bisexual. It's a romantic attraction to the both the sexes. Okay, bisexuality ke ei color diye represent kora hoy. And then there is transgender. আমরা already transgender discuss করেছি. Transgender people have a gender identity or gender expression that differs from the sex that they were assigned at birth. তাদের যে সেক্সুয়ালিটি তাদের বার্থে অ্যাসাইন করা হয়েছে সেটা তারা পরিবর্তন করেছে, দ্যাট ইজ ট্রান্স। ক্লিয়ার? সো LGBTQ প্রথমবার ইউজ করা হয় 1990s এ। সো it's a term, is an adaptation of the initialism LGBT. এখান থেকে কিউ শব্দটাকে পরবর্তীকালে অ্যাড করা হয়। কিউ মানে কুয়ার। কুয়ার মানে অদ্ভুত, কারণ আমরা এই ধরনের সেক্সুয়ালিটিকে চিরকালই অদ্ভুত হিসেবে সোসাইটিতে দেখার চেষ্টা করেছি। আমরা বলেছি এটা নর্মাল নয়, অ্যাবনর্মাল। আমাদের যে সেক্সুয়াল নর্ম্যাটিভিটি, আমাদের যে জেন্ডার নর্ম্যাটিভিটি, সেই জেন্ডার নর্ম্যাটিভিটির নিরিখে আমরা এটাকে মানে চিরকাল বাদ দিয়ে গেছি, মার্জিনালাইজ করেছি। এখান থেকেই আমরা একটা নতুন টার্ম ক্রিয়েট করতে পারি, মানে যে টার্মটা এই ফেমিনিজমের একটা অন্যতম পার্ট, দ্যাট ইজ নোন অ্যাজ হেটেরোনর্ম্যাটিভিটি। আমরা জেনারেলি সেক্সুয়ালিটিকে দুটো ভাগে দেখি, একটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, একটা হচ্ছে হেটেরোসেক্সুয়ালিটি। হেটেরোসেক্সুয়াল আর হোমোসেক্সুয়াল। হেটেরোসেক্সুয়াল বলতে the attraction of a male towards a female or a female towards a male, যেটাকে আমরা সোসাইটিতে নর্মাল বলে দেখি, আমরা মনে করি দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল, দ্যাট ইজ আ মোনোলিথিক আইডেন্টিটি। এখান থেকে সরা যাবে না। আমরা ভুলে যাই যে সারা পৃথিবীতে প্রায় 570টা হোমোসেক্সুয়াল প্রজাতি রয়েছে বিভিন্ন জায়গাতে। ফলে আমরা একটা নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট থেকে এই পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করি। এই জন্যই হেটেরো নর্ম্যাটিভিটি কথাটা পরবর্তীকালে ইউজ করা হয়। হেটেরো নর্ম্যাটিভ মানে যখন তুমি ধরে নাও যে হেটেরোসেক্সুয়ালিটি ইজ আ নর্মাল বিহেভিয়ার। Heteronormativity is the belief that heterosexuality is the default and preferred or normal mode of the sexual orientation. It assumes that the gender binary, that is that there are only two distinct and opposite genders, male and female, তার বাইরে কোনো জেন্ডার থাকতে পারে না, and that sexual and marital relations are most fitting between people of the opposite sex. এই যে আইডিয়া আমাদের সোসাইটিতে দীর্ঘদিন ধরে চলে আসছে তাকে বলা হয় হেটেরোনর্ম্যাটিভিটি। এই টার্মগুলোকে জানতে হবে, কারণ ফেমিনিজমের বিভিন্ন জায়গাতে এলজিবিটি, ট্রান্স ফেমিনিজম, ইন্টারসেকশনাল ফেমিনিজম, হেটেরোনর্ম্যাটিভিটি, এই নিয়ে প্রশ্ন আসতে পারে। এই বেসিক কনসেপ্ট নিয়ে মাস্টার ডিগ্রি এন্ট্রান্সে তো অহরহ আসে, ঠিক আছে? ফলে এই কনসেপ্টগুলো আরো ডিটেলে আমরা পরবর্তীকালে যদি সুযোগ পাই থিওরি পড়বার তাহলে পড়বো, কিন্তু আমি বেসিক্যালি কনসেপ্টগুলোকে তোমাদের ইন্ট্রোডিউস করে দিলাম। এবং এই থার্ড ওয়েভ ফেমিনিজম 1990 থেকে 2012 অব্দি বলতে পারি। 2012 সালে একটা ফোর্থ ওয়েভ শুরু হয়। ফোর্থ ওয়েভ এখনো চলছে। It used when feminism used social media means YouTube, Facebook, Instagram, এটাকে যখন ব্যবহার করছে to combat the sexual harassment. For example, the Me Too movement, যেটা পুরোপুরি ফেসবুককে নাড়িয়ে দিয়েছিল 2019-20 সালে, যেখানে একজন নারী তার নিজের অত্যাচারের কাহিনী বলছে। এবার এর মধ্যে বিভিন্ন ধরনের সত্য বা মিথ্যে, যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাজ আ প্ল্যাটফর্ম ইজ ভেরি ভোলাটাইল, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। ফলে এখানে সত্য মিথ্যা সমস্ত ধরনের অ্যাকুজিশনই ছিল, কিন্তু ইট বিকামস আ মুভমেন্ট। অনেক নারী তাদের পুরনো অত্যাচারের কাহিনী, সাপ্রেশন এবং অপারেশন এবং ভায়োলেন্সের কাহিনী বলতে শুরু করে এই পার্টিকুলার মুভমেন্ট অফ ফেমিনিজমের সময়, 2012 সালের পরবর্তীকালে শুরু হয়। and hence it is known as the fourth wave. Fourth wave means when the feminists using the social media in order to combat oppression, suppression and sexual harassment on the part of the patriarchy. মনে থাকবে, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ। আমি এগোচ্ছি, বেসিক কনসেপ্ট কয়েকটাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। The first is
পেট্রিয়ার্কি, কাকে পেট্রিয়ার্কি বলে? অহরহ আসতে পারে, যে কোনো সময় পরীক্ষা আসতে পারে 5 নম্বরে। Patriarchy is the name of the system that privileges men, and in this system men hold most or all the power, and it is difficult or impossible for women to reach the same status as men is known as the patriarchy। যেখানে বলা হয় যে একজন নারীর পক্ষে পুরুষদের সমস্ত কোয়ালিটি পাওয়া প্রায় অসম্ভব। Patriarchy actually does not mean a small group of men are sitting in a room and actively making decisions to oppress women. Rather, it's a name for a system that historically has given men more rights than women. একটা সিস্টেম যেটা ঐতিহাসিকভাবে পুরুষকে নারীর থেকে বেশি ক্ষমতা দিয়েছে, বেশি প্রিভিলেজ দিয়েছে। আমি তো বারবারই বলি যে আই এম আ ভিকটিম অফ দ্য পেট্রিয়ার্কি। আমি হয়তো একেবারেই পুরুষতান্ত্রিক নই, কিন্তু আমি চাই ধরা যাক যে কমপ্লিট পার্টিসিপেশন ইন দ্য ডোমেস্টিক অ্যাক্টিভিটি। কিন্তু এই যে সিস্টেম যেটা তৈরি হয়েছে, আমি যদি রান্না করতে চাই, আমার মা আমাকে রান্না করতে দেবে না। ফলে অনেক ক্ষেত্রে অনেক পুরুষরাও এই পেট্রিয়ার্কির ভিকটিম হয়ে পড়ে। আমার যদি কান্না পায়, আমি তো কাঁদতে চাই, কিন্তু মানে আমাকে সমাজ বলবে যে মেন ডোন্ট ক্রাই, পুরুষরা কাঁদে না। ফলে অনেক পুরুষও কিন্তু এই পেট্রিয়ার্কাল সিস্টেমের ভিকটিম হতে পারে। সো পেট্রিয়ার্কি মানে এই নয় যে কয়েকজন পুরুষ কয়েকজন নারীর বিপক্ষে ষড়যন্ত্র করছে। পেট্রিয়ার্কি মানে এটাই যে হিস্টোরিক্যালি একটা এমন সিস্টেম ক্রিয়েট করে দেওয়া হয়েছে আমাদের সোসাইটিতে, যে সিস্টেমটা হিস্টোরিক্যালি তোমাদেরকে, আমি আমার নারীদেরকে ন্যাচারালি অ্যাড্রেস করছি, প্রত্যেক মুহূর্তে সাপ্রেস এবং অপ্রেস করছে। চাইলে তোমাদের মেল পার্টনাররা বা বাড়ির বাবা বা মারা, বাড়ির বাবারা বা কাকারা চাইলেও এখান থেকে সহজে বেরোতে পারছে না, কারণ এটাকেই নর্মালাইজড করে দেখানো হয়েছে, নর্মালাইজড করে এইটাকে প্রজেক্ট করা হয়েছে। বুঝতে পেরেছো? বলো। বেশ বেশ। এরপরে ওরা চাইলেও বেরোতে পারবে না, অত সহজ নয়। আমি যদি আজকে মনে করি যে কালকে সকালবেলা আমি 9:30 লোকাল ধরবো, আমি যদি সকালবেলা 5টার সময় উঠে রান্না করতে শুরু করি, আমার মা আমাকে করতে দেবে না, বলবে এই কি, প্রথম দিনই একটা বিরাট গোলযোগ বাঁধবে। ফলে এই যে পুরো হিস্টোরিক্যাল একটা সিস্টেম যেটা দিনের পর দিন ধরে আস্তে আস্তে ক্রিয়েট করা হয়েছে, কি করে ক্রিয়েট করা হয়েছে সেটা আমরা যখন একবার দেখবো তখন বুঝতে পারবো। এটা বেসিক্যালি জেনে রেখো যে এগ্রিকালচারাল রেভলিউশন যখন প্রথমবার শুরু হয়, তখন যেহেতু পুরুষদের মানে শরীরের ক্ষমতা অনেক বেশি ছিল অ্যাট দ্য টাইম অফ দ্য এগ্রিকালচারাল রেভলিউশন, এই নিওলিথিক পিরিয়ডে যখন প্রথমবার ইনভেনশন অফ দ্য আয়রন হয়, যখন প্লাউ দিয়ে জমি চাষ করা শুরু হয়, তখন পুরুষদের দায়িত্ব পড়ে জমি চাষ করার, নারীদের দায়িত্ব পড়ে বাচ্চাদের মানুষ করার। এইখান থেকেই বেসিক্যালি হিস্টোরিক্যালি পেট্রিয়ার্কি জন্ম। তার আগে আমাদের সমাজ সৃষ্টির আদি পর্ব থেকে কিন্তু মেট্রিয়ার্কাল ছিল, পেট্রিয়ার্কাল ছিল না। এভরি সোসাইটি হিস্টোরিক্যালি হ্যাজ বিন মেট্রিয়ার্কাল, মাতৃতান্ত্রিক সমাজ ছিল। পেট্রিয়ার্কাল হয় অ্যাট দ্য টাইম অফ দ্য এগ্রিকালচারাল রেভলিউশন। কৃষি বিপ্লব যখন প্রথম শুরু হয়, একেবারে মানে সেই সময় থেকে তখনই কিন্তু এই 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 মেট্রিয়ার্কির জন্ম হয়, আমরা এটা বলতে পারি। এটা ফ্রেডরিক এঙ্গেলস তার বিখ্যাত বই অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রপার্টি অ্যান্ড উইমেন, এই যে বিখ্যাত বই, এই বইতে তিনি এটা বলেন। ঠিক আছে, বেশ। এইবার যে গুরুত্বপূর্ণ ডেফিনেশন, যেটা আমি ক্লাসের মধ্যে আগেও বলেছি, আবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার। What is sex? Sex is the biological and physiological identity that you have been given at birth, which you cannot change except artificially. Sex change operation ছাড়া তুমি sex change করতে পারবে না। It refers to the biological and physiological differences between men and women, while gender হচ্ছে একটা আইডেন্টিটি, ইটস আ সোশ্যাল কালচারাল কনস্ট্রাকশন যেটা তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। CTION. Gender refers to the social and cultural differences between men and women. উইমেনরা ইঞ্জিনিয়ার হতে পারে না, পাইলট হতে পারে না। যে মুহূর্তে বলা হচ্ছে সেই মুহূর্তে তোমাকে জেন্ডার আইডেন্টিটি করা হচ্ছে, তোমাকে জেন্ডার্ড করা হচ্ছে। যদি শুধুমাত্র তোমার বায়োলজিক্যাল আইডেন্টিটিতে দেখা হতো, তাহলে কিন্তু তোমাকে জেন্ডার্ড করা হতো না। Sex has two main categories, male and female, and then of course trans women and the others, while gender has two main categories, masculine and feminine.
পুরুষত্ব এবং নারীত্ব। পুরুষত্ব বলতে কি বোঝায় জানবো আমরা, নারীত্ব বলতে কি বোঝায়। নারীত্ব মানে তার মধ্যে একটা মা মা ভাব থাকবে, একটু অ্যাফেকশন থাকবে। আর পুরুষ মানে সব কেটে উড়িয়ে দেবে, 1947-এ বর্ডারে গিয়ে লড়াই করবে, লক কার্গিলের মতো সিনেমাতে যেরকম হিরো হয় সেরকম হিরো হবে, গায়ে একটা গুলি লাগবে না। এটা হচ্ছে পুরোটা ম্যাসকুলাইন ব্যাপার। আর ফেমিনাইন ব্যাপার মানেই হচ্ছে যে ওই শোলেতে যেরকম নাচছিল, নাম কি হিরোইনের নাম কি, শোলের হিরোইনের নাম বাসন্তী, বাসন্তী না বলে বলবে এবং বাসন্তীকে নাচানো হবে, সেটা পুরোটাই ফেমিনাইন আইডেন্টিটি পার্ট। সেক্স রিমেন্স দ্য সেম রিগার্ডলেস অফ দ্য টাইম এন্ড দ্য কালচার। সময় এবং ইতিহাস সংস্কৃতি অনুযায়ী সেক্স কিন্তু একই থাকে। জেন্ডার রোলস এক্সপেকটেশনস মে ডিফার অ্যাক্রস টাইম এন্ড কালচার। 2021 সালে দুবরাজপুরে একজন নারীর আইডেন্টিটি, ধরা যাক স্মৃতির আইডেন্টিটি, 2021 সালে দুবরাজপুর একটা কালচারাল আইডেন্টিটি, একটা লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন। 2021 সালে নিউ ইয়র্কে তোমার মতো একই বয়সী একটা নারীর আইডেন্টিটি কি এক? তার কি জেন্ডার যে রোল এবং এক্সপেকটেশন ফ্রম দ্য কালচার কি এক নয়, ডিফারেন্ট। সেই জন্যই জেন্ডার ইজ ডিপেন্ডিং আ লট অন দ্য লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, অন দ্য কালচারাল লোকেশন, অন টাইম। দুবরাজপুরে তোমার মা বোন 1970 সালে তোমার মায়ের আইডেন্টিটি দুবরাজপুরে জন্মালে কি এক হতো না। তাদের এক্সপেকটেশন, জেন্ডার রোলস এবং এক্সপেকটেশন ডিফারেন্ট হতে বাধ্য। সমাজ বদলায়, জেন্ডারের রোল বদলায়, এই 51 বছরে অনেক বদলে গেছে। So sex is created by the reproduction needs, that is biological features. Gender distinctions are created by the social norm. Sex created by reproduction need এর উপরে ভিত্তি করে, পরবর্তীকালে বংশবৃদ্ধির উপর ভিত্তি করে, কিন্তু জেন্ডার ডিস্টিংশন পুরোপুরি সোশ্যাল নর্মের উপরে ভিত্তি করে তৈরি হয়, সমাজ যেটা তৈরি করে। So sex is biological, gender is cultural. Sex is given by birth, gender is learned through socialization. সমাজ শেখায়। Therefore, sex cannot be changed except artificial operation. Gender can be changed. Example, every woman can give birth, যেটা পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে women and men can work as teachers, engineers, laborers, এটা পরিবর্তন করা সম্ভব। উইমেন এবং মেন প্রত্যেকেই টিচার, ইঞ্জিনিয়ার, জার্নালিস্ট, লেবারার হিসেবে কাজ করতে পারে। Only men can impregnate, শুধুমাত্র পুরুষেরাই ইমপ্রেগনেট করতে পারে, and মহিলারা ক্যান গিভ বার্থ, while on the other hand men and women can take care of children and elderly. নিজেরা মেন এবং উইমেনরা সমানভাবে চিলড্রেনদের টেক কেয়ার করতে পারে এবং এল্ডারলিদের টেক কেয়ার করতে পারে। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? সেক্সুয়ালিটি এবং জেন্ডারের ডিফারেন্স। বেশ, এবার আমরা একটা টার্ম ইউজ করব যেটা লাকার তৈরি করা টার্ম। লাকা কে সেটা আমরা পরবর্তীকালে জানবো বা জানবো না, কারণ লাকা পড়াতে গেলে অনেকদিন সময় লাগবে। দেরিদের মধ্যে একটি ডিফিকাল্ট ফিলোসোফার, আমাদের সিলেবাসও লাকা নেই কারণ ওটা সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজমে আছে। সেই ওয়ার্ডটা হচ্ছে ফ্যালোসেন্ট্রিজম। তোমরা অলরেডি একটা নতুন শব্দ শিখেছো, সেটা কি? লোগোসেন্ট্রিজম, তাই তো? লোগোসেন্ট্রিজম মানে কি? CNTRISM। কে বলতে পারবে লোগোসেন্ট্রিজম মানে? এই দেখেছো, না করলে ভুলে যাবে। লোগোসেন্ট্রিজম কি? Logos means the word of God. ভগবানের মুখের নিঃসৃত শব্দকে লোগোসেন্ট্রিজম বলে। অর্থাৎ যখন শব্দকে বা কথাকে বেশি পরিমাণে প্রেফারেন্স দেওয়া হয় রাদার দেন দ্য রাইটিং থিংস, তাকে বলা হয় লোগোসেন্ট্রিজম। পরিষ্কার? ফ্যালোসেন্ট্রিজম মানে কি? ফ্যালাস মানে কি? PHALLUS। Phallus is the male organ, male sexual organ is known as the phallus or penis. Phallus কখন বলা হয়? যখন আমরা এই মেল সেক্সুয়াল অর্গানকে কালচারাল রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করি সাংস্কৃতিকভাবে। ধরা যাক শিবলিঙ্গ ইজ নাথিং বাট দ্য মেল সেক্সুয়াল অর্গান, কিন্তু আমরা সেটাকে ব্যবহার করছি একটা স্পেসিফিক কালচারাল রেফারেন্স দিয়ে, যে শিবরাত্রি পালন করবো বা শিবের মাথায় জল ঢাললে আমার খুব ভালো একজন হাজবেন্ড হবে। কালচারাল রেফারেন্স আমাদের সোসাইটিটাকে ব্যবহার করছে। এর ফলে ফ্যালোসেন্ট্রিজম মানে হচ্ছে যখন মেল সেক্সুয়াল অর্গানকে
আমি আমাদের সোসাইটির একটা ইম্পর্টেন্ট কালচারাল সিম্বল হিসেবে ইউজ করছি এবং ধরে নিচ্ছি তাকে কেন্দ্র করেই আমাদের সোসাইটি ঘোরে এক ধরনের ম্যাসকুলাইন সিম্বল, দ্য বিলিভ দ্যাট identifies the phallus as the source of the power in culture and literature. Phallus কে যখন as the source of the masculine power হিসেবে দেখা হচ্ছে, it actually refers to the male potency or the dominance. So phallocentrism is a doctrine or belief centered on the phallus, especially a belief on the superiority of the male sex. In other words, we can say that a patriarchal society is phallocentric. In literature, it is common to search for phallic symbols of the male dominance. এটা পরবর্তীকালে সিগমন্ড ফ্রয়েড তার ফ্রয়েডিয়ান থিওরিতে ফ্যালোসেন্ট্রিজমের কথা বলবে। আরেকজন ফিলোসোফার জাক লাকান, JACQUES ইউজ করবেন। আমি আমার নোটসে ফ্যালোসেন্ট্রিজম লিখে দিয়েছি, পরীক্ষায় 5 নম্বরের কোয়েশ্চেনে পড়তে পারে, দেখে নিতে হবে। What is sexism? আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। Sexism basically refers to the attitudes or behavior based on the traditional stereotypes of the sexual role, যেটা চিরকাল তোমাকে দেওয়া হয়েছে তার ভিত্তিতে যে সমস্ত ডিসক্রিমিনেশন হয় তাকে বলা হয় সেক্সিজম। সেক্সিজম বেসিক্যালি যে জায়গা থেকে আসে তাকে বলা যেতে পারে জেন্ডার রোল বা জেন্ডার স্টিরিওটাইপ। এবার এই জেন্ডার স্টিরিওটাইপিংটা কি? A gender role, also known as a sex role, is basically a social role encompassing a range of the behaviors and attitudes that are generally considered acceptable, appropriate, or desirable for people based on their biological or perceived sex. সেটাকে চিরকাল ধরে নেওয়া হয় যে এইটাই তোমার কাছ থেকে অ্যাকসেপ্টেবল বা ডিজায়ারেবল। সোসাইটি তোমার কাছ থেকে অ্যাকসেপ্ট করে যে তুমি একজন চুপচাপ সাইলেন্ট নারী হিসেবে প্রতিরোধ না করে থেকে যাবে। So gender roles are usually centered on the conceptions of the masculinity and femininity. এর ফলে কাকে পুরুষত্ব বলে এবং কাকে নারীত্ব বলে এটা সোসাইটি ঠিক করে দিয়েছে। পুরুষ মানেই লজিক্যাল, র্যাশনাল, অ্যাগ্রেসিভ, সে এগিয়ে যাবে। পুরুষরাই প্রপোজ করে, নারীরা প্রপোজ করে না, সোসাইটি ধরে নেয়। এক্সপ্লয়েট করে, স্ট্র্যাটেজিক, বুদ্ধিমান, ইন্ডিপেন্ডেন্ট, কম্পিটিটিভ, বস অ্যান্ড দ্য ডিসিশন মেকার। বস কথাটাও মেল জেন্ডার। ফেমিনাইন স্টিরিওটাইপ হচ্ছে ইনটিউটিভ, ইমোশনাল হবে, কান্নাকাটি করবে একটু বেশি, সাবমিসিভ, সে মেনে নেবে, সিম্প্যাথেটিক হবে, মা জাতির কোয়ালিটি থাকবে, স্পন্টেনিয়াস, টলারেন্ট, সবকিছুকে মেনে নেবে, সহ্য করবে, কোঅপারেটিভ অ্যান্ড ফেথফুল, সাপোর্টার। সোসাইটি সবসময় এক্সপেক্ট করে ফিমেলদের কাছ থেকে এটা, মেলদের কাছ থেকে এই স্টিরিওটাইপ। এই যে জেন্ডার রোল ক্রিয়েট করছে, যে মুহূর্তে জেন্ডার স্টিরিওটাইপ করা হচ্ছে, সেই মুহূর্তে ইউ আর ফলিং ইনটু দ্য ট্র্যাপস অফ দ্য পেট্রিয়ার্কি। তুমি পেট্রিয়ার্কি ট্র্যাপে পড়ে গেলে। আর একটা শব্দ ইন্ট্রোডিউস করব, করে আমরা মোটামুটি আজকের ক্লাস শেষ করব না। আর দুটো শব্দ ইন্ট্রোডিউস করব, নতুন আসছে, সুভাষিস আসছে, আরো দুটো শব্দ ইন্ট্রোডিউস করব এরপরে। সেটা হচ্ছে মিসোজিনি। হোয়াট ইজ মিসোগাইনি অর মিসোজিনি? আমরা অলরেডি জিমি পোর্টারে পেয়েছি। জিমি পোর্টার ইজ এ মিসোজিনিস্ট। মিসোজিনি ইজ a cultural attitude of the hatred for the female simply because they are female. শুধুমাত্র নারী বলেই নারীর প্রতি যে তীব্র হিংসা এবং যে হেট্রেড, প্রায় ঘৃণা, তাকে বলা হয় মিসোজিনি। It is a central part of the sexist prejudice and ideology, and as such is an important basis for the oppression of the females in the male-dominated societies. Oppression of the females in the male-dominated society is known as misogyny. এর উল্টো শব্দ আছে misandry, উল্টোটা unlike misogyny, which means the hatred of the women. Misandry means the hatred of male sex. থাকতে পারে অনেকের পুরুষ জাতির প্রতি ঘৃণা। এরপরে আমি আর একটা কনসেপ্ট, ওই টার্মটা কি, পুরুষ জাতির প্রতি ঘৃণা? মিসঅ্যান্ড্রি, MISANDRY, misandry. One is misogyny, another is misandry. ভালো বুঝছেন? বেশ, আসছি যে কনসেপ্টে, তার নাম হচ্ছে এসেনশিয়ালিজম
এসছে যে শব্দ থেকে, তার নাম হচ্ছে এসেন্স। এসেন্স মানে কি? ইএসএস ইএনসি, এসেন্স মানে কি? প্রয়োজন 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 নয়। এসেন্স মানে হচ্ছে এমন একটা কোয়ালিটি যেটা মানে ইজ এসেনশিয়াল, প্রয়োজন বলতে পারো, যেটা তার মধ্যে এসেনশিয়াল, যেটা তার মধ্যে একেবারে গভীরভাবে প্রথিত, যেটাকে আলাদা করা যাবে না। ফলে এটা অনেকটা জেন্ডার স্টিরিওটাইপের মতো। The concept of the essentialism states that there are innate essential differences between men and the women. মেন এবং উইমেনদের মধ্যে কিছু ইনেট, একেবারে ভিতর থেকে থাকা কিছু ডিফারেন্স রয়েছে। That we are born with certain traits. This is often used as an explanation for why there are so few women in science and technology. সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এত কম উইমেন কেন? কারণ তাদের এসেনশিয়াল এবিলিটি অফ দ্য ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস ইজ ভেরি স্মল, তাদের ক্ষমতা নেই ইঞ্জিনিয়ার হওয়া। এই যে একটা ধারণা তৈরি করে দেওয়া, একটা এসেনশিয়াল ডিসক্রিমিনেশন, এটাকে বলে এসেনশিয়ালিজম। ইট ইজ অলসো ইউজড অ্যাজ আ রেশনাল ফর পিজিএন হোলিং, অফারিং লিমিটেড এডুকেশন, হায়ারিং ডিসক্রিমিনেশন ইটসেট্রা। এইসব ক্ষেত্রে হায়ারিং ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে মানে কাকে আমি হায়ার করব, পুরুষদেরকে হায়ার করব, নারীদের হায়ার করব না, এইটা এই লজিকের ক্ষেত্রে এসেনশিয়ালিজমকে ইউজ করা হয়। এরপরে যে শব্দটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যান্ড্রোগাইনি। হোয়াট ইজ অ্যান্ড্রোগাইনি? অ্যান্ড্রোগাইনি মানে হচ্ছে মেল পড়েছো, ফিমেল পড়েছো। অ্যান্ড্রোগাইনি হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ possessing the most positive personality characteristics of both the males and the female. তোমার মধ্যে যদি নারীত্ব এবং পুরুষত্ব দুটো ক্ষমতাই থাকে তাহলে তুমি অ্যান্ড্রোগাইনাস। কথাটা প্রথম ইউজ করেন স্যামুয়েল টেলর কোলরিচ, কথাটা প্রথম ইউজ করেন কোলরিচ। খানিকটা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যান যে ভদ্রলোক, তার নাম হচ্ছে ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফ একজন বিরাট পাওয়ারফুল ফেমিনাইস্ট রাইটার, তার কথা আমরা পড়ব। তিনি বলেন যে একজন পুরুষের মধ্যে একজন নারীর সমস্ত ধরনের ভালো কোয়ালিটি থাকতে পারে। ধরা যাক একজন পুরুষ খুব ভালো একটা বাচ্চাকে মানুষ করতে পারে, তার সেই এবিলিটি রয়েছে অ্যাফেকশন দেওয়া, যেটা হয়তো যে নারীর নাও থাকতে পারে। ফলে এই যে ছবিতে দেখানো হয়েছে যে ধরা যাক একজন পুরুষের মধ্যে এই পুরো অংশটা নারীর মতো, এই অংশটা পুরুষের মতো, তার উপরটা পুরুষের মতো, তলাটা নারীর মতো। এই যে ফ্লেক্সিবল জেন্ডার আইডেন্টিটি, যেটা পরবর্তীকালে জুডিথ বাটলার সেক্সুয়াল পারফরমেটিভিটি বলবে, আলোচনা করবো পরে, এইটাকে অ্যান্ড্রোগাইনি বলে। আ পারসন হু ডাজ নট ফিট নিটলি ইনটু দ্য টিপিক্যাল ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন জেন্ডার রোলস অফ দেয়ার সোসাইটি, যে টিপিক্যাল জেন্ডার রোলের মধ্যে থাকে না, ওই জন্য অ্যান্ড্রোগাইনাস কোয়ালিটি অনেক ক্ষেত্রে বলা হয় হার্মাফ্রোডাইটের থাকে, যাকে আমরা হিন্দি বা বাংলাতে খারাপ করে বলি হিজড়া। হার্মাফ্রোডাইট, PHRO, ফার্মাফ্রোডিআইট। আমি অনেক শব্দের ব্যবহার করবো যেটা আমাদের কনভেনশনাল সোসাইটি যেগুলো আমাদের মেনে নেয় না, কিন্তু জেন্ডার স্টাডিজ বা ফেমিনিজম পড়াতে গেলে এই শব্দগুলোর ব্যবহার খুব ভীষণভাবে প্রয়োজনীয়, নাহলে এই কনসেপ্টগুলোকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। ফলে hermaphrodite actually those who have androgynous quality, those who have both the quality of the male and the female, the person who does not fit neatly into the typical masculine and feminine gender roles. আমাদের মহাভারতের বৃহন্নলার চরিত্র, বৃহন্নলা শব্দটা ইনফ্যাক্ট অনেকটা ভালো শব্দ হিসেবে ব্যবহার করা হয়, যার মধ্যে পুরুষ এবং নারী দুটো কোয়ালিটি রয়েছে। ফলে আমাদের আইডিয়াল সোসাইটিতে ফেমিনিস্টরা বিলিভ করেন তখনই একটা আইডিয়াল সোসাইটি হবে যখন মেল এবং ফিমেলের দুটো কোয়ালিটি জন্মাবে মানুষজনের মধ্যে, তার ফিমেলের মতো অ্যাফেকশনের পাওয়ার, আবার মেলের মতো ইন্টেলিজেন্ট পাওয়ার। এখান থেকে একটা নতুন শব্দ আমরা পাচ্ছি, ফ্রেঞ্চ শব্দ এক্রিচার ফেমিনাইন বা এক্রিচুরা ফেমিনাইনা। এক্রিচার ফেমিনাইন, এক্রিচার মানে রাইটিং, অর্থাৎ উইমেন্স রাইটিং। শব্দটা প্রথমবার ব্যবহার করেন 1975 সালে হেলেন সিক্সু বলে একজন ফ্রেঞ্চ ফেমিনিস্ট। তাকে নিয়ে পরবর্তীকালে আমি পড়বো। ফ্রেঞ্চ ফেমিনিজম যখন আমরা পড়বো আমাদেরকে পড়তে হবে, কারণ ওটা আমাদের পরীক্ষায় পড়ে। Écriture féminin is a term coined by the French feminist and literary theorist Hélène Cixous in her 1975 essay The Laugh of the Medusa. তিনি কি বলেন? Écriture féminin literally means women's writing is a strain of the feminist literary theory that originated in France. এটার মাধ্যমে তারা বলার চেষ্টা করেন
যে ট্র্যাডিশনাল ম্যাসকুলাইন স্টাইলস অফ রাইটিং, one which examines the relationship between the cultural and the psychological inscription of the female body and female difference in language and the text, that is not enough. সেটা যথেষ্ট নয়। অনেক সময় আমাদের লেখার মধ্যে, অনেক পুরুষদের লেখার মধ্যেও অনেকটা উইমেন্স রাইটিং স্টাইল থাকে। এটাকে খুঁজে বের করাটাই হচ্ছে এক ক্রিচার ফেমিনাইন বা উইমেন্স রাইটিং এর কাজ। সো এক ক্রিচার ফেমিনাইন as a theory foregrounds the importance of the language for the psychic understanding of the self. ভাষার যে গুরুত্ব, ভাষার মধ্যে নারীত্ব পুরুষত্ব লুকিয়ে রয়েছে। Siksu is searching for what Isidore Isao refers to as the hidden signifier, লুকিয়ে থাকা signifier, যেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে, যে that expresses the ineffable and what cannot be expressed in structuralist language, যেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক সময় ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না, সেটা লেখার মধ্যে যদি প্রকাশ করা যায় তাহলে আমরা বলতে পারি সেটা উইমেন্স রাইটিং। তো এই কনসেপ্ট বা টার্মগুলো আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডিউস করলাম। কোন কোন টার্ম আমরা ইন্ট্রোডিউস করলাম? আমরা ইন্ট্রোডিউস করলাম একুইচার ফেমিনাইন, আমরা আলোচনা করলাম অ্যান্ড্রোগাইনি, এসেনশিয়ালিজম, দ্যাট হুইচ ইজ এসেনশিয়াল, যেটা যেটা আমাদের মধ্যে প্রথম থেকে ইনগ্রেইনড ইনেট জিনিস, যেটা এই ডিফারেন্স ক্রিয়েট করছে বলে পেট্রিয়ার্কাল জিনিস, পেট্রিয়ার্কাল স্ট্যান্ড পয়েন্ট মনে করে। জেন্ডার রোলস বা জেন্ডার স্টিরিওটাইপিং, মিসোজাইনি বা মিসঅ্যান্ড্রি, সেক্সিজম, ফ্যালোসেন্ট্রিজম, the difference between sex and gender, patriarchy, আমরা আলোচনা করেছি about intersectional feminism, sex positivity or vegetarian ecofeminism, আমরা আলোচনা করেছি trans feminism and LGBTQ, lesbian, gay, bisexual, transvestite, queer, এবং what is feminism and women rights। এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা আলোচনা করলাম আজকের ক্লাসে। আমরা যেটা করব এর পরের ক্লাসে, সেকেন্ড ক্লাসে, থিওরিটিক্যাল ক্লাসে, আমরা একটু ফেমিনিজমের হিস্ট্রিটা, মানে অপারেশন অফ দ্য মেল এগেইনস্ট দ্য ফিমেল একবার দেখে নেব। দেখে নিয়ে সরাসরি লিটারারি ক্রিটিসিজমে আমরা চলে যাব। আমরা শুরু করব যে ভদ্র মহিলাকে দিয়ে, তার নাম অবশ্যই শেরির শাশুড়ি, এই মেরি উইলস্টনক্রাফট, এবং তারপর আমরা ভার্জিনিয়া উলফের দিকে তাকাবো, এবং অবশ্যই সিমন দি বুভেয়ার, এবং তারপরে ফ্রেঞ্চ ফেমিনিজম, বেটি ফ্রিডম্যানকে অল্প দেখবো, তারপরে একদম লাভ দিয়ে চলে যাবো ফ্রেঞ্চ ফেমিনিজমে জুলিয়া ক্রিস্তেভা এবং অন্যান্যদের। এইভাবে আমরা ফেমিনিজমকে মোটামুটি শেষ করার চেষ্টা করব 4 থেকে 5টা ক্লাসের মধ্যে। সকলকে ধন্যবাদ তাদের ধৈর্য দেখাবার জন্য। কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করতে পারেন। Any questions? স্যার তাহলে কি ট্রান্সজেন্ডার মানে হিজড়ে নয়? হ্যাঁ অবশ্যই, ট্রান্সজেন্ডার মানেও তো তাই, ট্রান্সজেন্ডার মানেও তুমি বলতে পারো যে হার্মাফ্রোডাইট, একই সেম ওয়ার্ড। ট্রান্সজেন্ডার কথাটাকে অন্যভাবে এক্সপ্রেস করছে, ঠিক আছে? মানে ট্রান্সজেন্ডারটাও অ্যান্ড্রোগাইনির মধ্যে পড়ছে? অ্যাবসলিউটলি, যে কোনো ট্রান্সজেন্ডার মেল বা ফিমেলের মধ্যে তার অ্যান্ড্রোগাইনাস কোয়ালিটি থাকতে বাধ্য। মেল ফিমেল বোথ দ্য কোয়ালিটি থাকবে, নাও থাকতে পারে, কিন্তু অ্যান্ড্রোগাইনি রেফার্স টু আ স্পেসিফিক। অ্যান্ড্রোগাইনি আর ট্রান্সজেন্ডারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অনেকটা জেন্ডার আর সেক্সের মধ্যে। সেক্স যেরকম বায়োলজিক্যাল, সেরকম ট্রান্সজেন্ডার একটা বায়োলজিক্যালি করা হয়েছে, কিন্তু উল্টো দিকে অ্যান্ড্রোগাইনি হচ্ছে একটা মাইন্ডের কোয়ালিটি, যেটা তোমার মধ্যেও থাকতে পারে, যেটা তোমার মধ্যেও থাকতে পারে, তোমার মধ্যেও কিছু নারীত্বের আইডিয়া বা নারীর কোয়ালিটি থাকতে পারে। দ্যাট ইজ অ্যান্ড্রোগাইনাস। তুমি ধরে দেখ খুব ভালো করে মানে একটা শিশুর খেয়াল রাখতে পারো, তার মানে তুমি ওমেন হয়ে গেলে না, তোমার মধ্যে সেই অ্যাফেকশনের কোয়ালিটি রয়েছে। মানে it also depends upon quality. Yes, it depends upon your psychological construction, the quality of your mind, your ability to give certain things which is generally considered as female, যেটাকে জেনারেলি ফিমেল বলে ধরা হয়, সেই কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি তুমি অ্যান্ড্রোগাইনাস। মানে শুধু অ্যান্ড্রোগাইনি শুধুমাত্র সেক্সুয়াল আইডেন্টিফাই করছে না? না, আইডেন্টিফাই করছে না, ঠিক আছে, করছে না। ইন্টারেস্টিং। হ্যাঁ,
এরপরে যখন আমরা মানে জুডিথ বাটলারের সেক্সুয়াল পারফরমেটিভিটি এবং ড্র্যাগ কুইন এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করবো, তখনই বুঝতে পারবে যে কনসেপ্টটা কতটা ভোলাটাইল হয়ে গেছে, কতটা পাল্টেছে সারা পৃথিবীতে। এর পরের ক্লাসটা ইন্টারেস্টিং হবে, আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে মানে কিভাবে আর কি মানে প্রথমবার এই অপারেশনের কনসেপ্টটা কেমন করে শুরু হলো, মানে এই যে চিরকাল সমাজে নারীদেরকে একটা আলাদা এন্টিটি হিসেবে দেখার যে প্রচেষ্টা, সেইটা আমি অল্প করে দেখানোর চেষ্টা করব কিছু ইন্টারেস্টিং পেন্টিং এর মধ্যে দিয়ে। এইটা পরের ক্লাসে আমি 20 মিনিট নেবো আর কি, যদিও সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমি এটা এই কনসেপ্ট না দেখালে তোমরা বুঝতে পারবে না যে মানে কিভাবে মানে নারীদেরকে আলাদা করে মার্জিনালাইজ করা শুরু হলো এবং কিভাবে নারীর ক্ষমতায়নের কথা এই যে বিখ্যাত পেন্টিং আর্টিমেসিয়া জেন্টালেস্টিন আঁকা জুডিথ বিহেডিং দ্য হলোফার্নেস একজন দানব তার মাথা কেড়ে নিচ্ছে জুডিথ, এই যে একটা মানে একটা ফিমেল একটা মেলের জায়গা নিতে পারে, এই যে আইডিয়াটাকে আমাদের সোসাইটিতে কিভাবে বিভিন্ন সময়ে দেখা হয়েছে এবং নারীদের বিভিন্ন সময় কি চোখে দেখা হয়েছে, সেই জায়গাটা থেকে ম্যাডনেস ইনস্যানিটি এইটা আমি 20 মিনিট আলোচনা করে দেব, নিয়ে আমি শুরু করব শেলির শাশুড়িকে দিয়ে আর কি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা সেক্স পজিটিভ মুভমেন্ট একবার আগে বলুন না। Sex positivity is a movement that actually tries to look into the sexuality as through a positive lens, negative lens এর মধ্যে দিয়ে নয়। It tries to celebrate sexuality and at the same time it promotes safer sex, inclusion of contraception, inclusion of various kind of pills যার মাধ্যমে সেক্সুয়ালিটিকে অনেক বেশি পরিমাণে এনজয়েবল এবং অনেক বেশি পরিমাণে সেফ করা যায়, অনেক বেশি মানে মানে ভালোভাবে রাখা যায়, অনেক বেশি সতর্কে রাখা যায়, সেই জিনিসটাকে যে মুভমেন্ট এনকারেজ করে। এবং মানে হুইসপারিং সেক্সুয়ালিটি, অর্থাৎ আমি কোনো জিনিসটাকে সেক্স নিয়ে কথা বললে আমি আস্তে আস্তে এটা নিয়ে কথা বলিস না, এই যে একটা চাপা দেওয়ার চেষ্টা আমাদের সোসাইটিতে চিরকাল আছে, সেটাকে চাপা দেওয়ার চেষ্টা না করে পজিটিভলি দেখা, সেটাকে সেক্স পজিটিভিটি বলে। ইনফ্যাক্ট সেক্স পজিটিভিটি মুভমেন্ট যখন 1970s এবং 80s আস্তে আস্তে বাড়তে থাকে, তবে আমাদের এই যে সেক্সুয়ালিটিকে নিয়ে যে বিভিন্ন ট্যাবুগুলো, যে এটা নিয়ে আমরা আলোচনা করবো না, এটা নিয়ে আমরা জনসমক্ষে আলোচনা করবো না, এটা একাডেমিক ডিসিপ্লিনের পার্ট হতে পারে না, এই যে আমি তোমাদের সঙ্গে সেক্স পজিটিভিটি নিয়ে আলোচনা করছি বা ফেমিনিজম নিয়ে আলোচনা করছি, এটা 1970 দশকে কোনো টিচার দেখলে অজ্ঞান হয়ে পড়ে যেতেন, এটা সম্ভবই ছিল না। কিন্তু এই যে একাডেমিক ডিসিপ্লিনে এটা উঠে আসা এবং সেক্স এডুকেশন, এগুলোকে যে একাডেমিক ডিসিপ্লিনে ক্লাস 7, 8, 9 ইনক্লুড করা যেতে পারে, এইটা নিয়ে যে আর্গুমেন্ট ক্রিয়েট হওয়া, সেটাই সেক্স পজিটিভিটি মুভমেন্টের মানে একটা পার্ট বলা যেতে পারে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ বেশ, তাহলে আমি মোটামুটি আর কোনো প্রশ্ন নেই, আশা করছি আমি রেকর্ডারটাকে বন্ধ করছি।